রাতের বেলায় ইরা ওর বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে আসে। ওখানে খাবার দেওয়ার সময় ওয়েটারের সাথে কি নিয়ে ঝামেলা হয়, সেজন্য ইরা ওয়েটারকে দুইটা থাপ্পড় মারে। এতে চারিদিকে সবাই তো তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না, শুধু তাকিয়ে দেখতে থাকে। চোখে কি কম দেখো? সরি ম্যাম, আমি খেয়াল করিনি। খেয়াল না করেই তো আমার হাতে ময়লা লাগিয়ে দিলি। ময়লা কোথায় দেখলেন? এগুলো খাবার। এই কথাটা শুনে আরও একটা থাপ্পড় দেয়। চুপ বেয়াদব! এখন কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা খাবার আর কোনটা ময়লা? আরে ম্যাম, আমি তা বলিনি। চুপ কর বেয়াদব! ওই, তোরা বসে আছিস কেন? চল তো এখান থেকে। ম্যাম, এরকমটা করবেন না, আমার যে পুরো লস হয়ে যাবে। তোর লস হলেও আমার কিছু করার নেই। তোরা বসে আছিস কেন এখনো? ও হ্যাঁ, তাই তো। চল চল এখান থেকে। আরে, সামান্য একটুই তো লেগেছে, তাই বলে এরকম করবি? তুই চুপ কর তো। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। এখন চল তো এখান থেকে। এরপর ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে ওখান থেকে। এইদিকে ওয়েটারকে পুরো খাবারের বিল দিয়ে দিতে হয়েছে জরিমানা। তখন ওখানে আকাশ আসে কিছুক্ষণ পরেই। এসে যখন জানতে পারে সবটা, তখন তোমার ম্যানেজারকে এই কার্ডটা দেখাও আর বলবে তোমার যে ডলার জরিমানা করেছে তা যেন মাফ করে দেয়। কিন্তু আপনি কে? আমি কে তা তুমি পরেও জানতে পারবে। আপাতত আমি যা বলেছি তুমি তাই করো। এরপর ওয়েটার ওই কার্ড নিয়ে ম্যানেজারকে দেয়, আর আকাশ যা যা বলেছে তা তা ওনাকে বলে। উনি কার্ডটা দেখে ওয়েটার জরিমানা মাফ করে দেয়। এতে ওয়েটারও খুশি হয়ে যায়। 3 দিন পরে আবিরের বাড়িতে আসে আকাশ। আকাশ, তুই আমার রুমে যা, আমি আসতেছি। ঠিক আছে, কিন্তু তোর রুম কোনটা? এরপর আবির ওকে রুমটা দেখিয়ে দেয়। তারপর আকাশ যেতে থাকে আর ভুল করে অন্য একটা রুমে ঢুকে পড়ে। তার কিছুক্ষণ পরেই তোর সাহস তো কম না! তুই আমার বাসায় এসে আমারই রুমে ঢুকলি? কথাগুলো বলেই আকাশের মুখে দুইটা থাপ্পড় দেয়। আকাশ তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়লো, তা হাত দিয়ে চোখের পানি মুছে দাঁড়িয়ে থাকে। আমি তো নিজের ইচ্ছেতে আসিনি। চুপ কর বেয়াদব! তুই কে? আর এই বাসায় কি করে আসলি? আমি তো আবিরের বন্ধু। তোর মতো ফকিন্নির সাথে আমার ভাই যে কিভাবে বন্ধুত্ব করলো আল্লাহ জানে। আমাকে যা বলার বলেন, তাও আবিরের নামে খারাপ কোনো কথা বলবেন না। আবির আমার ভাই হয়, আমি যা খুশি বলবো তাতে তোর কি? আর হ্যাঁ, আমাদের ভাই বোনের সম্পর্কের ভিতরে তুই কেন ঢুকছিস? কথাটা শুনে আকাশের রাগ হয়, তাও রাগ কন্ট্রোল করে নেয়। ঠিক তখনই আকাশের ফোনে কল আসে। তখন কল রিসিভ করে বারান্দায় চলে যায় কথা বলার জন্য। এইদিকে এরা কি ব্যাপার? ওর মতো ফকিন্নির কাছে আইফোন আসলো কোথা থেকে? নিশ্চয়ই আমার সহজ সরল ভাইকে ভুলিয়ে ভালিয়ে কিনে নিয়েছে। এইদিকে আকাশ তো কথা বলতে থাকে, কেননা আকাশের পোশাক দেখে মনে হবে না ও আইফোন ইউজ করতে পারে। 5 মিনিট হয়ে গেল, কথা শেষ হচ্ছে না। এইদিকে রুম সাউন্ড প্রুফ হয়, বারান্দার কথা যাচ্ছে না, আর নাই বারান্দার কোনো কথাই ইরার কানে আসতেছে, সেজন্য ভাইয়া, ভাইয়া, কোথায় গেলি তুই? কি হয়েছে ইরা, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? ব্যাপারটা কি সেটা তো বলবি আমাকে। তোমার ওই বন্ধুকে আমাদের বাসায় কেন আনলে? আসতে বল, শুনতে পাবে ও। শুনলে আমার কি? তোর কি হয়েছে বল তো? তুই আমার সব বন্ধুদের দেখতে পারলেও ওকে কেন দেখতে পারিস না? ভাইয়া, তুমি ভালো করে জানো আমি ওদের মতো ফকিরকে একদম সহ্য করতে পারি না। তুই কিন্তু দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস। তুমি ওকে আমার রুমে কেন পাঠালে? আমি ওকে পাঠিয়েছি তোকে যেন ডেকে নিচে নিয়ে আসে, কিন্তু আকাশ কোথায়? বারান্দায় কথা বলছে। তা ভাইয়া, তুমি ওকে এতগুলো ডলার দিয়ে মোবাইল কেন কিনে দিলে? আমি তো ওকে কোনো ডলার দেইনি। তুমি যদি ডলার না দাও, ওনার মতো ফকিরের কাছে আইফোন আসলো কি করে? সেটা আমি কি জানি। আমি নিচে গেলাম, ওর কথা শেষ হলে ওকে নিচে পাঠিয়ে দিস। আবি তো নিচে চলে যায়। এইদিকে আকাশের তো কথাই শেষ হচ্ছে না।
আমি ভালো করেই জানি ভাইয়া, তুমি ওই ফকিরটাকে কিনে দিয়েছো। শুধু বলছো না মুখে। আমিও দেখে নিব তুমি এই ফকির বন্ধুকে নিয়ে আমাদের বাসায় আসো কি করে। এদিকে আকাশ বের হচ্ছে না বলে ইরা এবার বারান্দায় আসে আর গ্লাসে টোকা দিয়ে ইশারা করে আকাশকে বের হয়ে আসার জন্য। সেজন্য কল কেটে বেরিয়ে আসে। সরি, আসলে অনেক ইম্পর্ট্যান্ট কল ছিল সেজন্য। থাক, আর বলতে হবে না। তোর মতো ফকিরের কি এমন গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে তা জানা আছে। এখন বের হ আমার রুম থেকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা? তাড়াতাড়ি বল। আপনি কি সবার সাথে এরকম ব্যবহার করেন, নাকি শুধু আমার সাথে করেন? সে প্রশ্নের জবাব কি তোকে দিতে হবে? বাগ তো এখান থেকে। ইরা রেগে যাওয়াতে আকাশ একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। বের হয়ে আবিরের কাছে আসে। আবির আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আকাশ, মুখে এটা কিসের দাগ? কই, কোথায় দাগ? এই তো এখানে হালকা হালকা করে বোঝা যাচ্ছে। ও কিছু না, তাছাড়া চল যেতে হবে। আজকে তো একটা কার রেস আছে। তাহলে গাড়ি কি তুই চালাবি? কেন, তুই কি পারবি না? আমি তো এত বড় কার রেসে আগে কখনো আসিনি, আর নাই কখনো নেমেছি। এটায় অনেক বড় একটা রিস্ক আছে। হুম, জানি। আর তুই এটাও জানিস, এরকম রিস্ক আমার জন্য তেমন কিছুই না। ঠিক আছে, চল তাহলে এখন। আবার ওখানে এসে কিছু কাজ আছে, সেগুলোও শেষ করতে হবে। এদিকে ওরা যেতে থাকে, অন্যদিকে ইরা শুয়ে আছে। তখন ওর বান্ধবী কল দিল। ইরা, কোথায় তুই? আমি তো বসে আছি রুমে। তা তোরা কোথায়? আমি আর তানু তো কার রাইসে এখানে বসে আছি। কি বলিস? তা আমাকে আগে কেন জানাসনি? তানু তো তোকে বলেছিল। ওই তানুর বাচ্চার থেকে ফোনটা দে। ওই, কি বলছে রে ইরা? আসবে তো? আসবে কি না জানি না, তবে তোর কপালে যে দুঃখ আছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। মানে কি? আমি কি করলাম? আগে ইরার সাথে কথা বল। তারপর তানু ইরার সাথে কথা বলতে থাকে। যতক্ষণ কথা বলতে থাকে ততক্ষণ ইরা তো তানুকে শুধু গালাগাল করতে থাকে, যা আপনাদের শোনার মতো নয়। সেজন্য আর শুনলাম না। তানু তো কল কেটে দেয়, কেননা না কাটলে তো আরও গালাগাল শুনতে হবে সেজন্য। কি রে, কি বললো? কি আর বলবে, কতগুলো গালাগাল শুনিয়ে দিল। তা শোনানোর তো কথা। কেন? আমি কি করলাম? তোকে যে আমি বলেছিলাম ইরাকে কল দিয়ে বলার জন্য, কিন্তু তুই তো কোনো কিছুই বললি না। সত্যি দোস্ত, মনে ছিল না, সেজন্য বলতে পারিনি। এই জন্যই তোকে এতক্ষণ ধরে গালাগালি করলো। এবার বুঝতে পেরেছি। এদিকে ইরা বের হয়ে বেরিয়ে পড়ে। কার রেস ওখানে আসতে দেখা হয় রবি আর রনির সাথে। ওরা ইরাকে দেখে কাছে আসে। কি ব্যাপার এরা, তুমি এখানে? আপনারা দুজন এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? গাড়ির রেস দেখার জন্য এসেছি। তা আবির কোথায়? ভাইয়া তো ভিতরে। তা আপনাদের কি বলেনি? কই, আমাদের তো কিছু বলেনি। আমার ভাই আপনাদের থেকে কেন যে ওই ফকিন্নি ছেলেকে কেন এত গুরুত্ব দেয় বুঝি না। তোমার ভাইকে একটু বুঝাও। ভাইয়া তো কোনো কথাই বুঝতে চায় না। তাছাড়া আপনারা ভাইয়ার বন্ধু, আপনাদের দায়িত্ব এটা। আপনারা বোঝান ভাইয়াকে। আমি চাই না আমার ভাই ওইরকম কোনো ফকিন্নি মার্কা ছেলের সাথে বন্ধুত্ব করুক। চিন্তা করো না এরা, আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলে নেবো। এখন চলো, নয়তো খেলা শুরু হয়ে যাবে। হুম, চলুন। এরপর ইরা ওর বান্ধবীর কাছে আসে। এইদিকে রনি আর রবি ওরা আসে আবিরের কাছে ওদের দেখে। কি রে, তোরা এত লেট কেন করলি? আরে জ্যাম ছিল, সেজন্য লেট হলো। এদিকে নেহা আর তানুর কাছে ইরা আসতেই ওদের দেখেই ইরা তো রেগে যায় অনেক। দেখ, আমার কোনো দোষ নেই, সব দোষ তানুর। কথা কম বলে এবার খেলাটা দেখ। এইদিকে লেখা শুরু হবে ঠিক তখনই। কি ব্যাপার? এই ছেলেটা এখানে কেন? কোন ছেলেটার কথা বলছিস? ওই যে ওই ছেলেটার কথা বলছি। এখানে তো ওরা আছে যারা গাড়ির রেস খেলার জন্য এসেছে। তুই কি এখানে থাকা কাউকে চিনিস? ওই যে
ব্লু কালারের জ্যাকেট পরেছে, ওই ছেলেটার কথা বলতেছি। দেখতে তো হ্যান্ডসাম লাগছে। সত্যি তাই নাকি? তাকিয়ে দেখ ভালো করে। হয়তো খেলার জন্য এসেছে বলে এরকম ভাবে এসেছে। তা তোরা এখন চুপ কর। ওরা তো চুপ করে থাকে। এইদিকে রেস হতে থাকে, 1 ঘন্টা যেতে থাকে, অথচ রেস এখনও শেষ হয়নি। কেননা আর 10 মিনিট পরে রেস শেষ হবে। এইদিকে কি রে, ওই ছেলেটা তো ভালোই গাড়ি চালাতে পারে। কোন ছেলেটার কথা বলছিস তুই? যে ছেলেকে তুই চিনিস, ভালো করে দেখ, ওই ছেলেটা সবার আগে আছে। সত্যি তো? তবে এইসব কিছু আমার ভাই করেছে। আমার ভাই সব সময় গরিব আর ফকিন্নি মার্কা লোকদের সাথে চলাচল করে, আর ওদের পিছনে শুধু ডলার খরচ করতে থাকে। যতই যাই বলি না কেন, তাতেও কোনো কাজ হয় না। সেজন্য তোর ভাইকে একটু বোঝা। বাসায় যাক, তারপরে বুঝাবো। এখন চল, বাসায় চলে যাব। এরা তানু তো ঠিকই বলেছে, খেলা শেষ হোক তারপর না হয় যাব। যখন অনেক ভিড় থাকবে, এত লোকের ভিতরে আমি বের হতে পারবো না। ঠিক আছে, চল তাহলে। এইদিকে ওরা তো চলে যায়। অন্যদিকে 10 মিনিট পরে খেলায় আকাশ ফার্স্ট হয়, আর 1 মিনিট পরে ওদের মেডেল দেওয়া হয়, সাথে কিছু ডলার দেওয়া হয়। আকাশ সেই ডলার নিয়ে আবিরের কাছে আসে। কনগ্রাচুলেশন বন্ধু, তুই তো ফাটিয়ে দিয়েছিস। এই আর নতুন কি? তা তো আমি জানি। তা এবারেও কি এই ডলারগুলো ওখানে নিয়ে আসবি? এছাড়া আর কি করব? সত্যি তুইও পারিস বটে। তা এখন তাহলে চল, তোকে পৌঁছে দেই আমি। তা আর লাগবে না, আমি ট্যাক্সি করে চলে যাব। এত কিছু তুই পাস, তা দিয়ে তো তুই... তুই কি ভুলে গেছিস সে কাহিনীগুলো? কোন কাহিনী? থাক, তোকে আর মনে করতে হবে না। এখন তুই বাসায় যা, আমিও যাচ্ছি। এইদিকে আকাশ যাওয়ার পরে ওখানে রবি আর রনি আসে। ওরা আবিরকে দেখে। কিরে বন্ধু, ওই ছেলেটার থেকে তোকে যতই বলি দূরে থাকতে, কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না। দেখ, তোরা যেমন আমার বন্ধু, আকাশও তো আমার বন্ধু। আমরা তোর ছোটবেলার বন্ধু। রবি তো ঠিকই বলেছেন, তুই আমাদের থেকে বেশি ওই ছেলেটাই গুরুত্ব দিচ্ছিস। কিন্তু কেন বলতো? তুই যেখানে আমাদের গুরুত্ব দেওয়ার কথা, সেখানে তুই দেখ, আমার জন্য তোরা সবাই গুরুত্বপূর্ণ। আমরা কতটা তা তো দেখতেই পাচ্ছি। কথা না বাড়িয়ে এখন বাসায় যা। ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। তা একটা কাজ কর, আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, তোরা চাইলে আসতে পারিস। কবে যাবি জানিয়ে দিস, চলে আসবো তাহলে। ঠিক আছে, জানাবো। এরপর বাকিটা শুরু হলো। এইদিকে ওরা যে যার মতো চলে যায়। এইদিকে আকাশ ওর কাজ শেষ করে বাসায় আসে। কিছুক্ষণ পরে আবি যখন বাসায় ফিরে। ভাইয়া, শুনলাম তুমি নাকি দেশের বাইরে ঘুরতে যাবে। তোকে কে বলেছে? তোমার বন্ধু রবি বলেছে, তাই বলছিলাম কি। তা আমি তো যাব, কোনো কিছু বলবি কি? আমিও তোমাদের সাথে যাব। তুই কি পাগল? 4টা ছেলের ভিতরে তুই একা কিভাবে ঘুরবি? কে বলেছে আমি একা? আমার সাথে আমার বান্ধবীরাও থাকবে। মানে কি? দেখ, তুই যদি আমাদের না নিয়ে যাস, আমি তাহলে বাবা মাকে বলে তোর যাওয়া ক্যান্সেল করে দিব। তাছাড়া আমাদের খরচ আমরা দিব, তোমাদের খরচ তোমরা। ঠিক আছে, নিয়ে যাব। কে কাকে কোথায় নিয়ে যাবে শুনি? কি ব্যাপার আব্বু, তুমি কখন এলে? আমি আর তোর মা মাত্র এলাম। তা কোথায় যাওয়ার প্ল্যান চলতেছে শুনি? এই তো আব্বু, আমি আমার বন্ধুদের নিয়ে যাব। আর ইরাও চাইছে আমাদের সাথে যাবে, ওর বান্ধবীদের নিয়ে। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আব্বু? তুমি যেখানে যাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফিরে এসে সরাসরি কোম্পানিতে জয়েন করবে। আমি একা আর কত সামলাবো? কোম্পানিতে ঢুকে গেলে তো আমার আর কিছুই করা হবে না। দেখ আবির, তোর বাবার তো বয়স হয়েছে, এরপর তো তোকে এসবের হাল ধরতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি করে? আমি যা বলেছি তাই হবে। আমাদের তো ট্যুরে যেতে এখনো প্রায় 1 মাস সময় লাগবে। তাহলে কাল থেকে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি। আমি তাহলে কয়েকটা দিন একটু রেস্ট নেব। যখন তুমি ঘুরতে যাবে তখন না হয় আমি সে কয়েকদিন কোম্পানি দেখব। তাছাড়া ইরা, তোর কোনো কাজ না থাকলে তুই তোর ভাইয়ের সাথে কোম্পানিটা ঘুরে দেখতে পারিস। ঠিক আছে আব্বু।
2 দিন পর আবির বাসে ফিরে আসে, সাথে ইরাও আসে। অফিসে ওদের দুজনকে সবাই চিনে, সেজন্য আলাদা করে আর ওদের পরিচয় করাতে হবে না। অফিসে ওরা দুজনে বসে কাজ করতে থাকে। তখন আকাশ কল দেয়। কোথায় তুই? আমি তো অফিসে, তা তুই কোথায়? আমি তো বাইরে। তা তোর অফিসে আসবো কি? তুই আসলে তো ভালোই হবে। ওকে, আমি আসতেছি। এরপর আকাশ অফিসে আসে। অফিসে আকাশকে দেখে ইরার রাগ উঠে যায়। ওই ফকিন্নি, তুই আমাদের অফিসে কেন? আমি তো এসেছি আবিরের সাথে কথা বলার জন্য। আমার ভাইয়ের থেকে ডলার নিয়েও তোর শান্তি হচ্ছে না যে এখন তোকে আবার এই কোম্পানিতে চাকরিও দিতে চাচ্ছে? আমার তো কোনো কিছু নেই যে আমি তা করে খাবো। সেজন্য আবিরের সাথে কথা বলে আমি এখানে চাকরি নিব। ভাইয়া আসুক আগে, তারপর বুঝাচ্ছি। এইদিকে আবির রুমে এসে আকাশ আর ইরাকে ঝগড়া করতে দেখে। ইরা, কি হয়েছে? তুই আকাশের সাথে ওর ঝগড়া কেন করছিস? আমি বুঝি না ভাইয়া, আমি তোমার আপন বোন কিনা সেটাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয়। মানে, তোর কথার আগা মাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একে তো এই ছোট লোকটাকে ডলার দাও, তার উপরে এখন আবার আমাদের অফিসে ওকে চাকরি দিতে চাচ্ছ। তুমি আসলে কি চাও বলো তো ভাইয়া? আমি ওকে ডলার দিয়েছি, তা তোকে কে বলেছে? আর ও কেন এখানে চাকরি করবে? তোকে এই কথাটা কে বললো? আমাকে তো আমি বলেছি চাকরির কথা। তুই কেন চাকরি করতে যাবি? দরকার আছে বন্ধু। এরপর আকাশ কি যেন ইশারা করে, সেজন্য আবির আর এই নিয়ে কথা না বাড়িয়ে আকাশের কথাই হ্যাঁ না বলে যেতে থাকে। এদিকে ইরা তো রেগে ওখান থেকে চলে আসে। ইরা বের হতেই ওর বান্ধবীরা কল দিয়ে পার্কে যেতে বলে, সেজন্য ইরা ওখানে যেতে থাকে। এই দিকে আচ্ছা, তুই কি চাইছিস বল তো? আমি কি চাইছি তা তোকে পরে বলবো। এখন আমি যা চাইছি, তুই শুধু সেসবে হ্যাঁ না বলে যাবি। বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে, তাই করলাম আমি। এইদিকে ইরা পার্কে এসে ওর বান্ধবীর কাছে আসে। ইরাকে এরকম রেগে যাওয়া মুখ দেখে ওরা বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, সেজন্য জিজ্ঞেস করে বসে। কি হয়েছে তোর? মুখটা এরকম লাল করে রেখেছিস কেন? তা বান্ধবী, কিছু কি হয়েছে? হুম, অনেক কিছু হয়েছে। রাগে তো আমার মাথাটা ফেটে যাচ্ছে। কি হয়েছে বল তো? ইরা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে শোন, আমি তোকে একটা আইডিয়া দিই, ওটা তুই কাজে লাগাতে পারবি। কি আইডিয়া? তাড়াতাড়ি বল। আইডিয়াটা হচ্ছে, তাহলে শোন। এরপর নেহা কিছু আইডিয়া দেয় যা ওদের সবারই ভালো লাগে। তবে সেই আইডিয়াটা আপনাদের এখন বলবো না, কেননা এখন যদি সবটা বলে দিই তাহলে আপনারা গল্পের অনেক রহস্যই জেনে যাবেন। সেজন্য আপনারা গল্প পড়তে থাকুন, তাহলে একে একে আপনারা এই রহস্যগুলো বুঝতে পারবেন। এইদিকে ওদের থেকে বিদায় জানিয়ে চলে আসে ইরা ওর বাসায়। বাসায় আসার পরেই মা, ও মা, কোথায় তুমি? এভাবে চেঁচাচ্ছিস কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? রাতে যখন সবাই আসবে তখন বলবো। কথাটা যখন রাতেই বলবি তখন এভাবে হাউমাউ শুরু করলি কেন এখন থেকে? অগ্রিম জানিয়ে দিলাম। এইদিকে রাতের বেলায় ইরা ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। তখন আবির তো ছিল, কিন্তু আবির সবটা শুনে এটা বুঝতে পারছি না ইরা কোন কোম্পানিতে জয়েন হতে চাইছে, আর তাও আকাশের বস হয়ে। ওনাদের ভাবনা কমানোর জন্য। ভাইয়া, কি ভাবছো তুমি? ভাবছি তো অন্য কিছু। চিন্তা করো না ভাইয়া, সব দায়িত্ব নিয়ে নাও। শুধু আমি ওই আকাশকে আমার পিএ হিসেবে দেখতে চাই। আকাশ কেন তার পিয়ে হতে যাবে শুধু শুধু? ও যদি আমার পিএ না হতে চায় তাহলে আমাদের কোম্পানিতে আমি ওকে রাখবো না, এটা শেষ কথা। এদিকে ইরা তো চলে যায়। এবার আবির তো আরেকটা ঝামেলায় এসে পড়ে গেল। এটা কোনো কথা হলো? তুমি বলো। আমি কি বলবো? তোরা ভাই বোন হিসাব কর, কি করবি? তাই বলে আকাশ ইরার পিয়ে হয়ে জয়েন করবে? এই আকাশ ছেলেটা কে, যাকে নিয়ে এতক্ষণ আলোচনা হলো? তাকেই তো চিনতে পারছি না। আবির এবার সবটা বলে। সবটা শোনার পরে উনি বুঝতে পারে। সমস্যা নেই, ইরা তো সারাক্ষণ আর অফিসের কাজ করবে না। বড় জোর 2-3 মাস করে
এমনিতেই ওকে বিয়ে দিয়ে দেবো। তারপর পুরো দায়িত্ব তুই বুঝে নিতে পারবি। তাছাড়া তুই তাহলে আকাশের সাথে কথা বল বা ওকে বাসায় ডেকে পাঠা। ঠিক আছে আব্বু, তাই করতেছি। এইদিকে আবির তো আকাশকে কল দিয়ে সবটা বলে, কিন্তু আকাশ এতে রাজি হয়ে যায়। আকাশ, তোর কি মাথাটা গেছে? আমি আবার কি করলাম? তুই ভালো করে জানিস তোকে পিএ হিসেবে নেওয়াটা ইরার একটা চালও হতে পারে। তা আমি সামলে নিব, এই নিয়ে চিন্তা করিস না। আমি তা নিয়ে চিন্তা করছি না। দেখ, যেখানে তোর জন্য তোর আব্বু 10-12 জন। থাক, আর বলতে হবে না, আমি সামলে নিব বাকিটা। তুই তাহলে তোর বোনকে বলে বাকিটা ব্যবস্থা কর। ঠিক আছে, তবে সাবধানে করিস, যাই কিছু করিস না কেন। ইরার মতিগতি আমার সুবিধা লাগছে না। কতজনকে সোজা করলাম, আর এটা তো মাত্র একটা মেয়ে। ওটা কিন্তু আমারই বোন, সেটা ভুলে যাস না। তা তো মনে রাখবই। তা যদি মনে না রাখতাম, তাহলে তো এতদিনে তোর বোনকে। আমি জানি তোর সম্পর্কে সবটা, কিন্তু তুই তো আমার বোনকে চিনিস না। সেজন্যই যতটা পারিস সাবধানে থাকার চেষ্টা করিস। আমি তাহলে ইরাকে জানিয়ে দিচ্ছি তুই কাল থেকে অফিসে আসছিস। তা আমাকে বেতন কত দিবে তোর বোন? তোকে বেতন দিতে গেলে তো আমাদের ফকির হয়ে যেতে হবে। সেটা নয় হবি। আচ্ছা, বাকিটা কাল তাহলে দেখা হওয়ার পর আলোচনা করব। ঠিক আছে। এইদিকে আবির পরে এসে ইরাকে সবটা জানায়, আর এই খবরটা শুনে ইরা তো খুশি হয়ে যায়, কেননা ইরা তো মনে মনে এটাই চেয়েছিল। তা তুই ওকে যে পিএ হিসেবে রাখতে চাস, ওকে বেতন কত ডলার দিবি? ওটা যেহেতু তোমার বন্ধু, সেই হিসেবে ওকে $800 দিলে মন্দ হয় না। কি বলো তুমি? এই $800 তো আকাশের কয়েক ঘন্টার খরচ মাত্র। কিছু কি ভাবছো ভাইয়া? তেমন কিছু না। আচ্ছা শোনো, আমি আমার বান্ধবীদের আমাদের কোম্পানিতে চাকরি দিব। তবে চিন্তা করো না, ওরা কোনো স্যালারি নিবে না, শুধু 2-3 মাস থাকবে আমাদের কোম্পানিতে। তা এই কথা আগে কেন বলিসনি? বললে কি হতো? তাছাড়া এখন তো বললাম। তাহলে তো আমি কিছু একটা ব্যবস্থা করে নিতাম। তোমাকে কিছুই করতে হবে না। তাছাড়া তুমি না বললে দেশের বাইরে যাবে 1 মাস পর, তখন আমরা সবাই মিলে যাব। তা তো যাবই। ঠিক আছে ভাইয়া, তোমার বন্ধুকে বলে দিও সকাল সকাল অফিস সময়ে যেন চলে আসে। আমার তো অনেক চিন্তা হচ্ছে। আমার জন্য আবার কবে থেকে তোমার চিন্তা হতে থাকলো? তোর জন্য কেন চিন্তা করতে যাব? তাহলে আর কার জন্য? কারো জন্য না, তুই ঘুমা, আমিও গেলাম ঘুমাতে। এইদিকে পরের দিন আকাশ রেডি হয়ে চলে আসে, তবে অফিসে এসে আবিরকে দেখতে পায়। তারপর আবিরের সাথে কিছু কথা বলে নেয়। এদিকে 10টা 30-এ ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে অফিসে ইরাকে দেখেই। তুই এত লেট কেন করলি? তাছাড়া তোর বান্ধবী ওরাও এত লেট করে আসবে কেন? ওরা আমার আন্ডারে কাজ করবে, সেজন্য ওরা কখন আসবে তা আমি ঠিক করব। তাছাড়া ভাইয়া, তুমি এইসবের ভিতরে কিন্তু মোটেও আসবে না। দেখ, যাই করিস না কেন, এমন কিছু করিস না যার জন্য আমাকে অপমান হতে হয়। তুমি কেন অপমান হবে? আশ্চর্য! তুই বুঝবি না, আমার একটা মিটিং আছে, সেখানে আমাকে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যেও। এরপর আবির বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ইরা আকাশকে ডেকে পাঠানোর জন্য কাউকে পাঠায়। সে আকাশের সামনে এসে, ম্যাডাম আপনাকে ডেকেছি। তুমি যাও, আমি আসতেছি। এরপর ইরার রুমে ঢুকে যায়। এতে ইরা তো রেগে যায়। তোর সাহস কি করে হয় আমার রুমে দরজা না নক করে ভিতরে আসার জন্য? সরি ম্যাম, বুঝতে পারিনি। এদিকে আকাশ ভালোই বুঝতে পারছে ইরা ওর সাথে ভালো ব্যবহার কখনো করবে না, কিন্তু কোনো একটা স্বার্থের কারণে আকাশ এখানে থেকে যায়, নয়তো ইরার আরও আগেই উচিত একটা শিক্ষা দিয়ে দিত। ম্যাম, আসবো কি? এবার ঠিক আছে, আসো তাহলে। আর এখানে বসো, একটা কাগজ আছে, এখানে সাইন করে দাও। কিসের কাগজ এটা? পড়ে দেখে নিতে পারো। এরপর 1 মিনিট লাগলো কাগজটা পড়তে, কেননা কাগজে তাকিয়ে বুঝতে পেরেছে এখানে কি লেখা থাকতে পারে, তাও সাইন করে দেয়। যাক ভালো, তাহলে একটা বিয়ের কি কি কাজ করতে হয় তা তো অবশ্যই জানার জন্য। জি ম্যাম, জানি আমি সব কিছু। তাহলে একটা কাজ করো, আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। এটার তো অফিসের লোক আছে, তাহলে আমি কেন করবো এসব? একটু আগে যে সাইন করেছিস তা কি ভুলে গেছিস?
ঠিক আছে, যাচ্ছি আমি। এরপর ইরার জন্য একটা কফি বানিয়ে আনে, কিন্তু সাথে আরও কিছু মেশাই যা আপনারা বুঝে নিতে পারেন। এদিকে কফি ইরার দিকে এগিয়ে দেয়। কি ব্যাপার, মাত্র 1 কাপ কেন? তা আপনি মানুষ তো একজনেই, সেজন্য আমি 1 কাপ এনেছি। বুঝলাম না এরা আমাদের কি মানুষ বলে মনে করলো না? দেখুন, কাগজে লেখা ছিল আমি শুধু বসের সেবা আর ওনার কথাগুলো শোনার জন্য বলা হয়েছে, কিন্তু এটা বলিনি ওনার বান্ধবীদেরও সেবা করার জন্য। দেখলি তো এরা তোর সামনে কিভাবে আমাদের অপমান করলো। এই কথা নিহার মুখ থেকে শোনা মাত্রই আকাশকে একটা থাপড় দিল। চুপ বেয়াদব! তোর সাহস কি করে হয় আমার বান্ধবীদের সামনে আমাকে এভাবে অপমান করার? চুপচাপ ওদের জন্য কফি বানিয়ে নিয়ে আয়। এরপর আর কি ওদের জন্য কফি বানাতে যাই। ওদের কফিতে কিছু একটা মেশাই যা ইরার কফিতেও মিশিয়েছে। এদিকে ওরা তিনজন তো কথা বলতে থাকে। কিছুক্ষণ পর দোস্ত, একটা কথা বলার ছিল। তুই আবার কি কথা বলবি? ওই ছেলেটা যদি কফিতে কিছু মিশিয়ে দেয়। কি মিশাবে? মিশাতেও তো পারে। তাহলে একটা কাজ করা যেতে পারে। কি কাজ? তাড়াতাড়ি বল, কি কাজ? ও কফি আনার পরে সবার আগে ওকে কফি খাইয়ে চেক করে নিতে হবে। যদি কফিতে কিছু মিশিয়ে থাকে তাহলে তো ও খেতে রাজি হবে না। তাহলে আমরা ওকে কিছুটা সন্দেহ তো করে নিতে পারবো। বাহ, সত্যি ইরা, তোর মাথায় তো অনেক বুদ্ধি খুলে গেছে। আচ্ছা, ও আসতেছে, চুপ করে থাক তোরা। এরপর আকাশ তো ওখানে আসে। ওখানে আসার পর নিহা আর তানুর দিকে এগিয়ে দেয় কফির কাপগুলো। এই নিন কফি। ওরা দুজনেই কফি তো হাতে নেয়। তখন ইরাকে ইশারা করে যে আকাশ বুঝে ফেলে, সেজন্য জিজ্ঞেস করে। কি ব্যাপার, কিছু হয়েছে কি? একটা কাজ করো, 3টা কাপ থেকে 3 চুমুক দিয়ে কফি একটু খেয়ে দেখো কফি ঠিক আছে কিনা। ম্যাম, এটা তো আপনারাই চেক করে নিতে পারেন, এটার জন্য আবার আমাকে কেন বাড়তি টানছেন? তোমাকে যা বলছি তাই করো। এরপর আর কি ওদের কথা মতো 3টা কাপ থেকে একটু একটু করে খেয়ে টেস্ট করে নেয়। এবার ঠিক আছে কফি, সেজন্য খেয়ে নিন আপনারা। ঠিক আছে, তুমি এখন যাও। আর একটা কথা, তুমি স্টোর রুমে এসে গত বছরের ফাইলগুলো বের করে আনো। গত বছরের ফাইল কেন? চেক করার জন্য, হিসাবে কোনো গরমিল আছে কিনা। তখন তো আপনার আব্বু ছিল দায়িত্ব, আর উনি তো জেনে শুনে লস আর করবে না। তোমাকে এত কথা বলতে বলিনি, যা আমি করতে বলেছি তাই করো। ঠিক আছে, যাচ্ছি। এইদিকে আকাশ বের হওয়ার সময় মিটমিট করে হাসছে, যা নিহা খেয়াল করে। কিন্তু আকাশকে ডাক দেওয়ার আগেই আকাশ রুম থেকে চলে যায়। আসলে আকাশ নিজেও জানে ইরা ওকে দিয়ে শুধু শুধু এই কাজগুলো করাচ্ছে, আর কেন করাচ্ছে সেটাও জানে, সেজন্য ওই লোকটার কাছে আসে। একটু শুনুন। কথাগুলো কি আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। জি বলুন, কি বলতে চান? আমাকে একটু স্টোর রুম থেকে গত বছরের হিসাবের ফাইলগুলো এনে দিতে পারবেন, বা আমার সাথে এসে ওইগুলো খুঁজে দিতে পারবেন? অবশ্যই, চলুন আমার সাথে। এরপর ওই লোকটাকে সাথে নিয়ে চলে আসে স্টোর রুমে। তারপর যা খোঁজার খুঁজতে থাকে। এইদিকে ওরা তিনজন কফি শেষ করে। কফি অনেক মজা হয়েছে তো। সত্যি তো, অনেক মজা হয়েছে। তা তুই এত সেজেছিস কেন? অন্য কিছু আবার কি? নেহা এরপর ইরার কানে কানে এমন কিছু বলে যা শুনে ইরা তো চমকে ওঠে। এইগুলো কি আজও সম্ভব? সম্ভব হয়, কিন্তু ওই বেটা করেছে কিনা সেটা এখন দেখার মূল বিষয়। যা হওয়ার হয়েছে, এখন এরপর ওকে দিয়ে কি কাজ করাবো তা ভাবতে হবে। নেহা এরপর আরও কিছু আইডিয়া দেয়। এইদিকে ফাইল নিয়ে এসে ইরার হাতে দেয়। এইদিকে ইরা তো কিছু বলতে যাবে, তখনই ওখানে আবির চলে আসে। আবির আসাতেই ইরা আর কোনো কিছু বলতে পারেনি, সেজন্য। আকাশ, তোকে আমার সাথে একটু যেতে হবে। কোথায় যেতে হবে? একটা মিটিং আছে, আর ওখানে তোকেও নিয়ে যেতে হবে, সেজন্য চল আমার সাথে। ভাইয়া, এই লোকটা মিটিংয়ে কি বুঝবে যে তুমি ওকে নিয়ে যাচ্ছ? ও কি পারে বা না পারে সেটা আমার থেকে ভালো আর কে জানে। তুই থাক এখানে, আমি ওকে নিয়ে মিটিংয়ে গেলাম।
এরপর আকাশকে নিয়ে আসে মিটিংয়ে অনেক লোকজন ছিল। সবচেয়ে বড় কথা হলো ওনাদের মধ্যে বেশিরভাগ লোকই আকাশের পরিচিত ছিল। ওরা তো আকাশকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। আরে স্যার, আপনি এই দেশ কেন? এতে কোনো সমস্যা হয়েছে কি? কি যে বলেন না স্যার, আপনি এখানে আসবেন তা তো কল্পনাও করতে পারিনি। তাছাড়া আপনি তো এটা ছোটোখাটো কোনো মিটিংয়ে যান না, আর নাই কোনো অল্প ডিলে যান। সেজন্য আজকে দেখে অবাক হলাম আর কি। বেশি অবাক হওয়া ভালো না। তাছাড়া আমি এসেছি আমার বন্ধু আবিরের সাথে টেন্ডার নিয়ে। উনি যখন আপনার বন্ধু, তখন আমরা টেন্ডার ওনাকেই দিব। সত্যি বলছেন তো? জি, সত্যি বলছি। আপনি যেখানে স্যারের বন্ধু, সেখানে আমরা আর না করি কীভাবে? আমরা তাহলে এবার উঠি। জি, আসতে পারেন। এরপর ওরা চলে আসে। আবির তো আকাশকে ধন্যবাদ দিতে দিতে শেষ। আরে কি করছিস কি তুই? ধন্যবাদ দিতে হবে না। তুই একটা কাজ কর, একটা পার্টি দে এই উপলক্ষে। আচ্ছা, দেশের বাইরে কবে যাবি? এই তো আর 20 দিন পরেই। তাছাড়া আমরা সবাই ওখানে এসে তোর বাড়িতে থাকবো। তা যে সম্ভব না। তোরা হোটেলে থাকবি, আমি ব্যবস্থা করে দিব। কিন্তু তোর বোন কি আমাকে যেতে দিবে? ঠিক আছে, তাতেই হবে। আর আমার বোনের ব্যবস্থা তো আমিই করব। তাছাড়া তোকে ছাড়া ওখানে এসে $1ও লাভ হবে না, সেজন্য তোকে নিয়েই যেতে হবে। এখন তাহলে চল অফিসে। এরপর ওরা অফিসে এসে সবাইকে ওই টেন্ডারের ব্যাপারে জানায়। এতে সবাই তো অনেক খুশি হয়, সাথে আবিরের বাবা মা। কেননা আবির ওনাদের কল দিয়ে সবটা জানায়। আর আকাশের জন্য যে ওনারা এই টেন্ডার পায় সেটাও জানায়। এদিকে 2 দিন পর পার্টি দেওয়া হয়। ওই পার্টিতে অনেক বড় বড় কোম্পানির লোকেরা আসতে থাকে। ওনাদের মধ্যে কিছু লোককে ইরা চিনে। ওনারা পার্টিতে এসে শুভেচ্ছা জানাতে থাকে। এদিকে আকাশে একটা জায়গায় বসে থাকে। সেখানে অনেক বড় বড় ভিআইপি লোকেদের জন্য সিট রাখা হয়েছে। সেখানে আকাশকে বসতে দেখে এরা তো রেগে যায়। ওই ফকিন্নি, তো সাহস কি করে হয় এখানে বসার? দেখছিস না স্যার দাঁড়িয়ে আছে? ওঠ এখান থেকে। এদিকে রিপন চৌধুরীর সামনে তাকিয়ে আকাশকে দেখা মাত্রই আকাশের পায়ের সামনে এসে বসে পড়ে। এতে এরা তো অবাক হয়ে যায়। কি করছেন স্যার? আপনি কেন নিচে বসছেন? ওনার পাশে বসার মতো এতটা ক্ষমতা আমার নেই। সত্যি আপনাকে দ্বিতীয়বার যে দেখতে পারবো এত কাছ থেকে, সেটা আমি আশা করিনি। কে উনি? রিপন চৌধুরী কিছু বলতে যাবে, তখনই আকাশ ইশারা করে কোনো কিছু না বলার জন্য। সেজন্য উনি চুপ করে যান। এইদিকে ওনার সামনে আকাশকে কিছু বলতেও পারছে না, সেজন্য ওখান থেকে চলে যায়। এইদিকে নিহা, তানু, রবি, রনি ওরা দাঁড়িয়ে আছে। তখন ইরা ওদের কাছে আসে। তোরা এত লেট করলি কেন? সাজতে তো লেট হবেই। তা তুই এত সেজেছিস কেন? মনে হচ্ছে পার্টি না, তোর বিয়ে হচ্ছে। চুপ কর তো তোরা। আর রনি আর রবি ভাইয়া, আমাদের দুজনের একটু সাহায্য লাগতো। কি সাহায্য বলো? এরা এরপর কিছু একটা তো বলে যা ওদের সবারই ভালো লাগে। এরপর ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ভাইয়া, আমার নেকলেসটা চুরি হয়ে গেছে। তুমি শিওর তো চুরি হয়েছে? হ্যাঁ ভাইয়া। কিন্তু পার্টিতে যারা এসেছে তাদের মধ্যে কেউ তো নিবে না, সেটা আমি জানি। আপনার বন্ধুকে একবার বলে দেখুন। কোন বন্ধু? আপনার বন্ধু আকাশকে সে হয়তো নিয়েছে। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? আকাশ কেন এরকম কাজ করতে যাবে? নেকলেস তো অনেক ভারী, হয়তো দেখার পর লোভ সামলাতে পারেনি। এরকম ফালতু কথা আমার সামনে বলবে না। তোমাদের কি মনে হয় তোমরা বলবে আর আমি বিশ্বাস করে নিব? এরপর থেকে এরকম ফালতু কথা বললে পার্টি থেকে বের করে দিব তোমাদের আমি, কথাটা মনে রেখো। আবিরের কথাই ওরা মন খারাপ করে ইরাকে এসে সবটা বলে। ইরা তো কথাগুলো শুনে রাগে ফেটে যাচ্ছে। এখন কি করবি? সেটাই তো, তোর তো সব প্ল্যানই নষ্ট হয়ে গেল। আমি এটা বুঝতে পারছি না, ভাইয়া ওই ছেলেটার মধ্যে কি এমন দেখে ফেললো বা পেলো যে ওকে ছাড়া কোনো কিছুই বুঝে না। ভাইয়া তো দেখতেছি আমার থেকে ওই ছেলেটাকে বেশি গুরুত্ব দেয়। শুধু তোর ভাই কেন, দেশে বড় বড় বিজনেসম্যান ওনারাও দেখি আকাশকে সম্মান করতেছে। কি আছে ওই ছেলের মধ্যে যা আমি দেখতে পাচ্ছি না? আমার কি মনে হয় তোর ভাই আকাশের ব্যাপারে অনেক কিছুই জানে, যা হয়তো আমরা জানি না।
হতেও পারে, কিন্তু ভাইয়াকে জিজ্ঞেস করলে তো কখনো বলবে না। তাহলে এখন কি করবি? কি আর করব, অফিসে তো ওকে আমার কথা শুনেই চলতে হবে। দেখব কিভাবে বাঁচে আমার হাত থেকে তখন। তার আগে সামনে তাকিয়ে দেখ। কেন? সামনে কি আছে? আগে তাকিয়ে তো দেখ। ইরা তাকিয়ে দেখে আবির ওদের দিকে আসতেছে। কিরে আবির, তুই এখানে কেন? আমি তো এসেছি একটা কাজে, তা তোরা এখানে কেন? আমরা তো পার্টিতে এসেছি, তাছাড়া তুই নিজেই তো আমাদের আসতে বললি। আমি ওটা বোঝাতে চাইনি, তোরা দুজন ওর পাশে কেন? তোরা কি জানিস না আমার বোন কেমন? ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি তোমার বন্ধুদের সামনে কিন্তু আমাকে আর আমার বান্ধবীদের অপমান করতেছো। তোরা যেটা করলি সেটা কি ছিল? আমরা আবার কি কি করলাম? তোরা আকাশকে চোর প্রমাণ করার জন্য যে নাটকটা সাজালি, তার জন্য দ্বিতীয়বার আর করতে না দেখি, কথাটা কিন্তু মনে রাখিস। কিন্তু ভাইয়া, কথাটা তো শোনো। একদম চুপ! তুমি যদি আমার বোন না হতে তাহলে সবার সামনে তোমাকে থাপ্পড় মেরে অপমান করে বের করে দিতাম। তুমি এরকম একটা কথা আমাকে বলতে পারলে? পেরেছি। সেই জন্য এরপর যদি আর কোনো খারাপ চিন্তা মনের মধ্যে থেকে থাকে, তাহলে সে চিন্তা বাদ দিয়ে দে। এই বলে আবির তো চলে যায়। অন্যদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে, কেননা আকাশের মতো একটা বন্ধুর জন্য আবির যে ইরাকে এতগুলো কথা শোনাবে তা তো ইরা বুঝতে পারেনি। ইরা, তোর ভাই তো তোকে কোনো মূল্যই দিল না। সেটাই তো দেখতেছি। তোরা চুপ করবি? ভালো লাগছে না আমার। ইরা ধমকে ওরা চুপ হয়ে যায়, কিন্তু ইরা তো ভিতরে রাগে ফেটে যাচ্ছে। সেজন্য ওর রুমে চলে আসে। এইদিকে পার্টি শেষ হয়ে যায়, সবাই যে যার পাশে যেতে থাকে। আকাশও যেতে চাইবে, তখনই আবির বাধা দেয়, কিন্তু আকাশ থাকতে চায়নি বলে আর জোর করল না। সেজন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে কেউ একজন একটা গাছ ফেলে রেখেছে, সেজন্য গাড়ি থেকে নামতে নামতে বলে, কি ব্যাপার, রাস্তার মধ্যে এরকম গাছ রেখেছে কে? তাও এত চিকন। এটা তো আমি একাই সরে যেতে পারবো, কিন্তু এরকমটা করলো কে? এইদিকে আকাশকে তো যেতে হবে, সেজন্য গাছটা সরিয়ে গাড়ির সামনে আসতে দেখে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, হাতে মোটামুটি লাঠি, হকি স্টিক, আরও কিছু হাতিয়ার, এক কথায় হাড় ভাঙ্গা সব অস্ত্র। কি ব্যাপার, এই কাজটা তাহলে তোমাদের? তুই ঠিকই ধরছিস। তা এত কিছু থাকতে আমাকে কেন টার্গেট করলে? তুই কি সিনেমা দেখছিস না? সিনেমা যদি দেখতাম তাহলে তো এত কষ্ট করে গাড়ি থেকে আর নামতাম না। যাক ভালো, তাহলে এরপর কি হবে তা তো জানিস। তোমাদের দেখে তো মনে হচ্ছে আমাকে কয়েকদিন হসপিটালে শুয়ে রাখার ব্যবস্থা করতে এসেছো। যাক, এতটুকু তো জানা আছে। তবে কয়েকদিনের জন্য না, পুরো 2-3 মাসের জন্য। তাহলে কিছুক্ষণ মারামারি করি চল, দেখি কে কত মাস হসপিটালে থাকে। এর তো দেখি হসপিটাল যাওয়ার অনেক শখ হয়েছে। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। এরপর ওরা মারতে আসে, কিন্তু নায়কের সাথে কি আর পেরে ওঠে? ওদের মারে আবার নিজেও মার খায়, কেননা একা তো 5-6 জনের সাথে পেরে উঠবে না, কিছুটা মার তো খাবেই। তবে ওদেরও ভালো করে মারতে থাকে। মারামারি এক পর্যায়ে আকাশের ফোনে কল আসে। আসলে আবির কল দিয়েছিল আকাশ ঠিকভাবে পৌঁছেছে কিনা তা জানার জন্য, সেজন্য কলটা রিসিভ করে সবটা জানাতে থাকে। 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। আরে লাগবে না, আমি ঠিক আছি। তুই থাক, আমি আসতেছি। এইদিকে আবির তাড়াহুড়ো করে নামতে দেখে এরা, আর ওর বাবা মা জিজ্ঞেস করে বসে, ভাইয়া, এত রাতে এরকম তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আবির, কি হয়েছে? এত চিন্তিত কেন? বলার সময় নেই এখন, আমাকে যেতে হবে এখনই। আরে কি হয়েছে? কোথায় যাবি? সেগুলো তো কিছু বলে যাবি। আকাশকে রাস্তায় কিছু ছেলে ধরেছে, ওদের সাথে মারামারি করতেছে, সেজন্য আমি যাচ্ছি ওখানে। সে কি? এরকম কাজ করলো কে? তোমার মেয়ে ছাড়া আর কে করবে? কি? ইরা কেন এসব করবে? সেটা তো ইরা জানে, বাকিটা আমি এসে বলবো। ছি ইরা, তুই এসব করবি তা ভাবতেও পারিনি। বিশ্বাস করো ভাইয়া, বাবা মা, আমি এসবের কিছুই জানি না। আবির, তুই এখন যা আকাশের কাছে, আর ওকে নিয়ে চলে আয় এখানে। যাচ্ছি। এদিকে 10 মিনিট পর আবির ওখানে আসে।
তবে ততক্ষণে ওই ছেলেগুলো ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু আকাশ ওখানেই বসে আছে। আসলে আকাশের মাথায় একটু আঘাত লেগেছে, সেজন্য হাঁটার মতো অবস্থায় নেই। সেজন্য আবির ওকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর মাথায় ব্যান্ডেজ করে দেয়, আর ওখান থেকে আবির ওকে ওদের বাসায় নিয়ে আসে। আকাশ এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন আর সমস্যা নেই, 2-3 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওকে তো রুমে নিয়ে যা। তাই এর পেছনে কার হাত ছিল তা কি জানতে পেরেছিস? ইরার কোনো দোষ নেই, যা আকাশের মুখ থেকে শুনলাম, সেজন্য ইরা বেঁচে গেল আজকের মতো। এইদিকে আবির তো আকাশকে নিয়ে রুমে যায়। এইদিকে ইরার মনে একটু মায়া হলো, কেননা আকাশের এরকম অবস্থা দেখে। পরের দিন সকালে আকাশকে রেখে আবির চলে আসে অফিসে। এইদিকে ইরা আসে আবিরের রুমে আকাশকে দেখার জন্য, কেননা একটু দেখে ইরাও যাবে অফিসে। এইদিকে ইরা আকাশের পাশে বসে, কিন্তু ততক্ষণে আকাশ ঘুমের ঘরে ইরাকে চেপে ধরে। এতে ইরা তো অবাক হয়ে যায়, কিন্তু চাইলেও ইরা উঠতে পারছে না, কেননা আকাশ জ্বরের মধ্যে ইরাকে জড়িয়ে ধরেছে একটু গরমের জন্য। এদিকে ইরা চুপচাপ শুয়ে আছে, কোনো কথা বলছে না। 1 ঘন্টা পরে আকাশ ওপাশে ফেলে ইরা উঠে যায় তাড়াতাড়ি করে আর নিজেকে ঠিক করে নেয়। তখনই নিহা কল দেয়। কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আকাশ তো এখনো এলো না। ওর জ্বর, সেজন্য 2-3 দিন হয়তো আসতে পারবে না। ঠিক আছে, তুই আয় তাহলে। এরপর ইরা অফিসে চলে আসে। অফিসে এসে ওদের সাথে কথা বলতে থাকে। কি ব্যাপার, আকাশের হঠাৎ জ্বর উঠলো কি করে? রাতে ওইসব খাওয়ার জন্য এরকমটা হলো না তো? হতেও পারে ওর মতো ফকিন্নি এত দামি ড্রিঙ্ক পেয়েছে, সেজন্য লোভ সামলাতে পারেনি খেয়েছে, এখন তো এরকম হবেই। ঠিক বলেছিস। তাই এরা, তুই চুপ করে বসে আছিস কেন? কিছু না। আচ্ছা শোন, আমি বাসায় যাব, তোরাও বাসা চলে যা। সেটাই করতে হবে। আকাশ তো নেই এখানে যে ওকে জ্বালাবো। তাই একটা কথা, তুই কিন্তু ভুলেও ওকে আবার পাত্তা দিবি না। তোদের কি মাথা খারাপ নাকি? আচ্ছা চল, আমরা কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবি তোরা? এখানকার কোনো একটা রেস্টুরেন্ট। ঠিক আছে, চল। এইদিকে ওরা চলে আসে রেস্টুরেন্টে খাবার খেতে। ওদের খাবার খাওয়া শেষ হওয়ার আগেই হঠাৎ করে কিছু খাবার এসে নিহার উপর পড়ে। এতে নিহা তো রেগে যায়, তারপর সাথে ইরাও। সেজন্য ওরা দুজনই ছেলেটাকে 2টা থাপ্পড় দেয়। ম্যাম, আমি তো ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিসনি মানে? আমি ইচ্ছে করে করব। ডাক তোর ম্যানেজারকে। এইদিকে চিৎকারের আওয়াজ শুনে ম্যানেজার কাছে আসে। এইটা একটা ভদ্র রেস্টুরেন্ট, এখানে এভাবে চিৎকার করা যাবে না। আপনার ওয়েটার আমার যে জামাটা নোংরা করে দিয়েছে, এখন আমি বাসায় কি এরকম ভাবে যাব? দেখুন, মানছি আপনার পোশাক নষ্ট হয়েছে, তা আপনি সরাসরি আমাকে বলতে পারতেন। এইভাবে চিৎকার করা তো ঠিক না। এখানে তো আরও অনেক কাস্টমার আছে আমাদের, তারা শুনলে কি মনে করবে বলুন? দেখুন, যাই হয়েছে এটা কিভাবে ঠিক করবেন তা বলেন। তারপর ম্যানেজার ওদের কিছু কথা বলে, যা ওরা মেনে নেয়। তারপর 30 মিনিট পরে ওরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসতে যাবে, তখন এরপর থেকে আপনাদের যেন আমাদের রেস্টুরেন্টে না দেখি। আপনার সাহস তো কম না, আমাদের এই কথা বলার সামান্য একটা ওয়েটারের জন্য আমাদের কথা শোনাচ্ছেন। আপনাদের মতো কাস্টমার আমার দরকার নেই। আপনার এই রেস্টুরেন্টে মালিকের নাম্বার দিন। লাভ হবে না, কেননা মালিক নিজেই বলেছে কাস্টমারের চেয়ে আমরা যেন রেস্টুরেন্টের স্টাফদের মূল্যায়ন বেশি করি। তাই বলে ওরা দোষ করলেও আপনারা? দেখুন, আপনার ড্রেস ঠিক করা হয়েছে, তার উপর আপনাদের বিলও নেওয়া হয়নি, এর চেয়ে বেশি আর কি সমাধান করব? এরপর ওরা আর কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। এদিকে 3 দিন পর আকাশ সুস্থ হয়ে যায়। তখন ইরার বাবা মা আর আবির আসে আকাশের কাছে। কেমন লাগছে এখন তোমার? জি আঙ্কেল, ভালোই লাগছে। কোনো অসুবিধা হয়নি তো তোমার? আপনারা আমার নিজের বাবা মায়ের মতো সেবা করছেন। তোমরা এসব কথা না বলে যেটা বলতে এসেছো সেটা তো বলো। কি বলতে এসেছেন বলুন আঙ্কেল। আমি এটা বলার জন্য আসছি যে আমি তোমার আর ইরার বিয়ে দিতে চাই। এটা কি করে সম্ভব? কেন আকাশ,
তোমার কি অন্য কাউকে পছন্দ হয়? মানে অন্য কাউকে কি ভালোবাসো? তেমন কিছু না আঙ্কেল। আসলে আমি কিভাবে ইরাকে বিয়ে করব? উনি তো আমাকে এমনিতে সহ্য করতে পারে না, সেখানে স্বামী হিসেবে কিভাবে মেনে নেবে উনি? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আমার তেমন কিছু মনে হয় না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা ওকে রাজি করিয়ে নিব। তুই শুধু হ্যাঁ বল, তাছাড়া এটা আমরা তাড়াতাড়ি দিয়ে দিব। আমরা যে ঘোরার জন্য প্ল্যান করেছি তা ঠিক করবি কখন? আগে তোদের বিয়ে দেই, তার 7 দিন পরেই না হয়ে যাব। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। এরপর ইরা চলে আসে বাসায়। তখন ইরার বাবা মা আবিরও আসে ওর রুমে। সবাইকে একসাথে দেখার পরে কি ব্যাপার? তোমরা সবাই আমার রুমে? কিছু কি হয়েছে? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? এরপর ওনারা যে যার মতো করে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো অনেক রেগে যায়। তোমরা ভাবলে কি করে আমি তোমাদের এই প্রস্তাবে রাজি হব? দেখ, আকাশ অনেক ভালো ছেলে, তোকে সুখে রাখবে। যে ছেলে আমার সাথে কাজ করে সে ছেলে আমাকে ভালো রাখবে কি করে? তোর খরচ তো আমরাই দেই। তাছাড়া বিয়ের পর আকাশ এই বাসায় থাকবে, তোর রুমে। তোদের সব খরচ আমি চালাবো। বুঝি না আমি। এটা যখন আমার বন্ধু বান্ধব জানতে পারবে তখন কি হবে একটু ভেবে দেখেছো? কে কি ভাবলো তা জেনে তো আমাদের কাজ নেই, 2 দিন পরেই তোদের বিয়ে। এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জ করবে কি করে? বিয়েটা আপাতত বাসায় হবে, পরে সুযোগ করে সবাইকে দাওয়াত করে এনে খাওয়ানো যাবে। কিন্তু তোমরা যাই করো না কেন আমি ওই ছেলেকে কখনো স্বামী হিসেবে মেনে নিব না। তা পরে দেখা যাবে। আবির, তুই তাহলে বিয়ের কাজটা শুরু করে দে। ঠিক আছে আম্মু, তা ইরা তোর বান্ধবীদের মধ্যে কাকে বলবি বলে দিস। কাউকে বলার কোনো প্রয়োজন নেই। তাছাড়া সবার সামনে আমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। সেজন্য তোমরা এখন যাও। ওনারা তো চলে আসে। এইদিকে ইরা ওর বাবা মা আর ভাইকে মনে মনে অনেক গালাগাল করতে থাকে, কিন্তু তাও চুপ করে আছে, কোনো কিছু আর বলছে না। এইদিকে পরের দিন ইরা আর ওর বান্ধবীরা যায় ওই রেস্টুরেন্টে যেখানে ওই দিন ওদের অপমান করা হয়েছে। ওখানে এসে আজকে কি খাবি? ওই ছেলেটাকে ডাক। কোন ছেলেটাকে? এরপর ওরা ওই ছেলেকে ডাকে আর খাবার অর্ডার করে। খাবার শেষে ওরা ছেলেটার সাথে কিছু করতে যাবে, তখনই ম্যানেজার চলে আসে ওখানে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? কেন? আমাদের এখানে আসতে মানা আছে? আজকে আবার কোনো ঝামেলা করতে এসেছেন? তেমন কোনো কিছু না। এই নিন বিল। এই বলে তানু একটা কার্ড ম্যানেজারকে দেয়। ম্যানেজার তো কার্ড নিয়ে বিল রাখার জন্য কাউন্টারে যায়। এদিকে তানু ইচ্ছে করে ছেলেটাকে একটা পুতুলের সাথে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ওদের কোটি ডলারের একটা শোকেস নষ্ট হয়ে যায়। ধানু, এই কি করলি তুই? যা করেছি বেশ করেছি। এবার সব দোষ এই ছেলেটার উপর এসে পড়বে। সেটা কিভাবে? তুই শুধু দেখতে থাক। এদিকে ম্যানেজার আসে কিছুক্ষণ পরে, এসে দেখে এইসব। তখন ওনার আর বুঝতে বাকি রইল না যে এখানে কি হচ্ছিল, সেজন্য উনি সামনে আসে ওদের। এই নিন ম্যাম আপনার কার্ড। তা এইগুলো হলো কি করে? দেখছেন না, আপনাদের ওয়েটারই ফেলেছে এগুলো। এখন ওকে কিছু বলছেন না কেন? তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যেতে পারেন। তবে একটা কথা, এরপর থেকে আপনাদের যেন আমি এই রেস্টুরেন্টে না দেখি। দেখুন, এভাবে আমাদের অপমান করার অধিকার নেই আপনার। আপনার মতো থার্ড ক্লাস মেয়ে এখানে না আসলে কোনো ক্ষতি হবে না আমাদের। এই কথাটা শুনে তানুর অনেক রাগ হয়, সেজন্য জোরে মোবাইল ছুঁড়ে মারে। রেস্টুরেন্টে থাকা একটা গ্লাস ভেঙে যায়। গ্লাস যখন ভেঙেছেন এটার জরিমানা দিন তাড়াতাড়ি করে। এই নিন $500। আপনার মাথা কি ঠিক আছে? এটার দাম কি করে মনে হলো $500? তাহলে কত ডলার শুনি? $5000। আপনার মাথা ঠিক আছে? এটার এটার দাম $5000? আপনি হয়তো ভুলে গেছেন এটা যেমন তেমন রেস্টুরেন্ট না। এখানে একটা চামচের মূল্যও $1000 উপরে চলে যায়। সেজন্য কথা না বাড়িয়ে ডলার দিন, নয়তো আমি পুলিশকে কল দিব। এইদিকে ম্যানেজারের কথা শুনে তো ওরা অবাক হয়, কেননা পুলিশকে কল দিবে এই কথাটা শুনে। তারপর তানু ইরার কাছে
সাহায্য চাই। ইরা, এখন তুই আমাকে বাঁচা। তোরা দুজনে যা করছিস এখন এতগুলো ডলারও তো আমার কাছে নেই। তোর ভাইকে কল দে, উনি তো একটা ব্যবস্থা করবেই। এরপর ইরা ওর ভাইকে জানায়। আবির সবটা শুনে আর কোন রেস্টুরেন্টে সে নামটা জেনে নেয়। কোনো চিন্তা করিস না, আমি ম্যানেজারের সাথে কথা বলে নিচ্ছি। ভাইয়া ফোন কি ওনার কাছে দিব? ওনার থেকে দিতে হবে না, আমি আরেকজনের মাধ্যমে কথা বলিয়ে নিব। ঠিক আছে। 2 মিনিট পর ম্যানেজারের ফোনে কল আসে। উনি নামটা দেখে অবাক হয় আর কথা বলতে থাকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? তা আপনি হঠাৎ করে আমাকে কল করছেন? স্যার, কোনো সমস্যা হয়েছে কি, বা কিছু পাঠাতে হবে কি? এরপর ফোনের অপর প্রান্ত থেকে কেউ কথা বলতে থাকে। কথা শেষ করে ম্যানেজার তানু, নিহা আর ইরার সামনে আসে। কি বললো ফোনে? সে যাই বলুক, আপনাদের আর ক্ষতিপূরণ দিতে হবে না, সেজন্য আপনারা আসতে পারেন। এদিকে তানু তো খুশি হয়ে যায়। এতটা খুশি হওয়ার মতো কিছু হয়নি, তবে একটা কথা, আপনারা দুজন আর কখনো এই রেস্টুরেন্টে আসবেন না। তা আমি কি আসতে পারবো? জি অবশ্যই, আপনি আসতে পারবেন। এরপর ওরা চলে আসে। এইদিকে পরের দিন বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এরা তো রাগে ফেটে যাচ্ছে, বসে যে নিচের রুমে বসে আছে। এইদিকে বাহিরে আকাশ বসে আছে। আবির আকাশের পাশে ছিল। এইদিকে এরা কি করবে বুঝতে পারছে না। সেজন্য এরা ফেসবুকে একটা গল্প পড়ছিল, আর সেজন্য গল্পটা পড়তে থাকে। গল্পটা পড়ে ইরার মাথায় কিছু আইডিয়া আসলো, যে সব আইডিয়া ইরা নিজের কাছে রেখে দিল যত্ন করে, কেননা এইসব আইডিয়া আজকে কাজে লাগাবে সেজন্য। একটু পরে ইরার মা, তুমি এভাবে বসে আছো কেন? তাহলে কি আমি দাঁড়িয়ে থাকবো নাকি? আমি সেটা বলতে চাইনি, বলতে চেয়েছি তুমি এবার ইরাকে নিয়ে নিচে নামো, বিয়ের কাজটা তো শেষ করতে হবে। আচ্ছা, যাচ্ছি আমি। এরপর ইরার মা উপরে এসে দেখে ইরা মোবাইল ইউজ করতেছে, সেজন্য ইরার পাশে বসে। তোর আজকে বিয়ে, তুই এখানে বসে বসে? তোমরা এটাকে বিয়ে বলো কিভাবে? যেখানে আমার কোনো মত নেই, সেখানে আমি তারপরেও বিয়ে যে করতেছি সেটাই তো অনেক কিছু। এমন করে বলে না মা, তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, তোকে সুখেই রাখবে। কী রকম সুখে রাখবে তা তো বুঝতেই পারছি। আমাদের কোম্পানিতে চাকরি করে, আবার আমাদের বাসায় থাকবে। সেখানে ওই ছেলে ভবিষ্যৎ কেমন তা আমার জানা হয়ে গেছে। তাছাড়া এই বাসা থেকে বের হয়ে গেলে তো কখনো আমাকে নিয়ে যে একটা কোথাও নিজের যোগ্যতায় থাকতেও পারবে না। সে পরেরটা পরে দেখা যাবে, এখন নিচে চল, তোদের বিয়েটা পড়ানো বাকি আছে। এরপর ইরাকে নিয়ে নিচে নামে, কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। এইদিকে রাতের বেলা ইরা বসে আছে। তখন আকাশ রুমে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তাকিয়ে দেখে ইরা শাড়ি থেকে শুরু করে সবটা খুলে রেখেছে আর নর্মাল পোশাক পরে নিয়েছে, যা ইরা সচরাচর বাসায় পরে থাকে। এরকম অবস্থা দেখে আকাশ একটু বেশি অবাক হয়। তোমার না বিয়ে হয়েছে, তাহলে তুমি এরকমভাবে বসে আছো কেন? তাহলে কি বউ সেজে বসে থাকার কথা নাকি? তেমনটাই তো থাকার কথা। এই যে দেখুন, কই দেখান। আমি আপনাকে স্বামী হিসাবে মানি না, সেজন্য আমার তো বউ সেজে বসে থাকার কোনো মানেই হয় না। সে আমি জানি, আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আপনার ছিল না। তাছাড়া যা বলতে এসেছি, আপনি আমাকে স্বামী হিসেবে মানুন বা না মানুন, আমি তো আমার অধিকার আদায় করে নেব। দেখুন, আমি কিন্তু পুলিশের কাছে যাব। তা পুলিশকে কি বলবেন? এই যে আপনি আমাকে একা পেয়ে আমার সাথে এইসব করতেছেন। আকাশ এই কথাটা শুনে হাসতে থাকে। তার কারণ আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকেই পারেনি। আচ্ছা, এবার কারণটা বলি আপনাদের। আইন অনুযায়ী তুমি আমার স্ত্রী, আর আমি তোমার উপরে অধিকার খাটালে তুমি এইসব নিয়ে পুলিশের কাছে এসেও কাজ হবে না। কেননা পুলিশ তোমাকে সাহায্য করবে না, কারণ তোমার উপরে পুরো অধিকার আমার আছে। তাহলে বলবো আপনি আমার উপরে শারীরিক অত্যাচার করছেন। তার জন্য তো তোমাকে প্রমাণ দেখাতে হবে। মানে কিসের প্রমাণ? তুমি দেখি এসবের কিছুই জানো না, তাহলে আমি বলি, তুমি শোনো। আমি যদি তোমাকে নির্যাতন করি, তাহলে তোমার শরীরে তো মারের দাগ থাকবে, কিন্তু তুমি তো সে দাগ দেখাতে পারবে না, তাহলে মামলা করবে কিভাবে?
ইরা এবার চিন্তায় পড়ে যায়। কেননা শারীরিক অত্যাচার তো করেনি, এই যে মামলা দিবে। আর ওই মামলা দিতে পারবে না, কারণটা হচ্ছে একজন স্বামী তার স্ত্রীর সাথে এইসব করতে পারে। এখন তো ইরা সব আইডিয়া ভেস্তে গেল। বেশি ভাবতে যেও না এই ছোট মাথায়, এত কিছু ঢুকবে না তোমার। সেজন্য এবার তোমার উপরে আগে নিজের অধিকার পুষিয়ে নেই, কি বলো? এ বলে ইরাকে বেডে শুয়ে হাত ধরে ফেলে, আর আকাশ ওর মুখটা ইরার দিকে আস্তে আস্তে নিয়ে আসতে থাকে। এদিকে ইরা তো ভয়ে ভয়ে শেষ। তা দেখে আকাশে তো হাসি পাচ্ছে। ইরার তো কাছে আকাশ ওর ঠোঁট নিয়ে আসে। এতে ইরার কাঁপুনি আরও শুরু হয়ে যায়, কিন্তু তখনই আকাশ উঠে যায়। এদিকে ইরা এখনও ওইভাবে শুয়ে আছে। কয়েক মিনিট যেতেই ইরা চোখ মেলে তাকায়। তাকিয়ে দেখে আকাশ নেই, সেজন্য পাশে তাকিয়ে দেখে সোফাই বসে আছে। তুমি কি ভেবেছো জোর করে অধিকার দেখাবো? আমি এরকমটা কখনো করব না। সেজন্য তুমি বিছানায় গিয়ে ঘুমাও, আমি এখানে শুয়ে পড়ি। এইদিকে তাও ইরা ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আপনারা হয়তো বলবেন, রুমের মধ্যে সোফা আসবে কই থেকে? আসলে অনেকে এইসব কমেন্ট করে থাকে, সেজন্য বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। রুমের মধ্যে সোফা থাকে তা হয়তো আপনারা অনেকেই জানেন না। যারা জানেন না তারা এ নিয়ে উল্টাপাল্টা কোনো কমেন্ট করে বসবেন না। চলুন এবার গল্পের কাহিনীতে আসি। এইদিকে সকালবেলায় ইরা গোসল করে নেয়। তাকিয়ে দেখে আকাশ এখনও ঘুমাচ্ছে। সেজন্য আকাশকে ডেকে দেওয়ার জন্য ওর শরীরে হাত দিলে আকাশ ঘুমের মধ্যে ইরার হাত জড়িয়ে ধরে। এতে ইরা কিছুটা অবাক হয়। এইদিকে সকাল 9টা বেজে গেছে, ওরা নিচে নামছে না বলে ইরার মা আসে রুমের সামনে, এসে দরজা নক করতে থাকে। এতে আকাশে ঘুম ভেঙে যায়। ততক্ষণে ইরা নিজের হাতটা ছাড়িয়ে নেয়। এত সকালে দরজা নক করছে কে? আম্মু এসেছে, তাড়াতাড়ি করে এখান থেকে উঠে বিছানায় শুয়ে পড়ো। বিছানায় কেন যাব? আরে আম্মু যদি দেখে ফেলে তুমি আর আমি আলাদাভাবে ঘুমাচ্ছি, তাহলে কি হবে বুঝতে পারছো তো? আচ্ছা, উঠতেছি। এরপর বিছানায় চলে আসে। এরপর ইরা এই ফাঁকে ইরা দরজা খুলে দেয়। এতে ইরার আম্মু এসে ইরাকে বলে, আকাশকে নিয়ে নিচে আয় নাস্তা করার জন্য। ঠিক আছে আম্মু। এদিকে আকাশও রেডি হয়ে নিচে নামে। এরপর খাবার খেয়ে নেয়। ইরা, তুই কি কোথাও বের হবি? অফিসে তো যেতে হবে আম্মু। তুই কি পাগল? কেন মা, কি করলাম? তোর বিয়ের একদিন হতে না হতেই তুই অফিস যাবি? তাতে কি, আকাশও তো অফিসে যাবে। বাসায় যা হয় তা কি অফিসে পারবি? দেখো আম্মু, এত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি গেলাম অফিসের দিকে। এ বলে ইরা অফিসে যায়, সেজন্য আকাশও অফিসে আসে। ইরা এসে দেখে তানু আর নেহা বসে আছে, সেজন্য আকাশও রুমে আসে তখনই। ইরা, আকাশকে বলতো আমার জুতোটা পরিষ্কার করে দিতে। তানুরটা হয়ে গেল, আমারটাও একটু পরিষ্কার করে দিতে বলিস। আমি আপনাদের চাকর নয় যে আপনাদের এই জুতো পরিষ্কার করে বেড়াবো। কি, তোর এত বড় কথা? এই বলে তানু আকাশকে মারতে আসবে, তখনই ইরা এসে হাতটা ধরে ফেলে। তানু, কি হচ্ছে এসব? ইরা, তুই কেন আমাকে থামালি? তুই না থামালে তো আজকে আমি ওকে। এনাফ তানু, উনি আমার পিয়ে, ওনার কাজ এগুলো না। তানু আর নিহা তো অবাকই হয় ইরার কথায়, কেন সাথে আকাশ নিজেও। তোরা এখন যা আমার রুম থেকে। কি হয়েছে তোর? কিছু তো বল। বললাম না কিছু হয়নি আমার, তোরা এখন যা এখান থেকে। এরপর ওরা রুম থেকে বের হয়ে গেল। আকাশ কিছু বলতে যাবে তার আগে ইরা আবারও বলে ওঠে, আমার এরকম দয়া দেখে ভুলে যাবে না, আমি তোমাকে মেনে নিয়েছি। শত হোক তুমি আমার স্বামী, সেজন্য নিজের বান্ধবীদের সামনে ছোট করলাম না। তবে এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিব। হয়তো কারোর সামনে অপমান করব না, কিন্তু মনে রেখো আমি তোমাকে কখনো ছেড়ে কথা বলবো না। 3 দিন পর আমরা ঘুরতে যাব, ওখানে এসে ভুলেও স্বামীর অধিকার দেখাতে আসবে না আমাকে, বিশেষ করে অন্য কারোর সামনে। কথা মনে রেখো। বাহ, সবই দেখি তুমি নিজেই বলে দিলে। তা যাক গিয়ে, চিন্তা করো, তোমার উপরে কোনো অধিকার দেখাবো না, তাই বলে এটা ভেবো না তোমার উপরে দায়িত্বগুলো আমি অবহেলা করব। তোমার তো দায়িত্ব আমার লাগবে না, সেজন্য যে কাজে যাচ্ছ সে কাজে মনোযোগ দাও। তাছাড়া একটা কথা,
এখন আমাদের একটা মিটিংয়ে যেতে হবে, সেজন্য ফাইলগুলো গুছিয়ে নাও এখন। ঠিক আছে, তা কার সাথে মিটিং হবে? যাদের সাথে মিটিং হবে তারা নাকি আমেরিকাতে থাকে। এই কথাটা শুনে একটু অবাক হয়, তাও কোনো কিছু বলে না। একটু পরে ওরা গাড়ি নিয়ে বের হয়ে যায়, চলে আসে একটা রেস্টুরেন্টে। এটা ওই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে এরা ওর বান্ধবীদের সাথে দুবার এসেছিল। একটু পরে ওরা চলে আসে একটা রুমে। তুমি এখানে অপেক্ষা করো, আমি ভিতরে এসে কথা বলে আসতেছি। আচ্ছা, তবে সাবধানে থাকবেন, কোনো প্রয়োজন হলে কল দিয়েন। তার প্রয়োজন হবে না। এইদিকে ইরা তো ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর আকাশ এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। স্যার, এখন তাহলে কি করবেন? ওই রুমে তো সিসিটিভি আছে, ওটা প্লে করো। ওখানে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখান থেকে দেখতে চাই। ঠিক আছে, তাই করছি। এরপর ম্যানেজার আকাশকে নিয়ে আসে কন্ট্রোল রুমে। স্যার, যা যা দেখতে চাই ওনাকে তা তা দেখাও। এরপর আকাশকে সবটা দেখাতে থাকে। ওখানে সন্দেহ হয় একটা ছেলেকে দেখে, কেননা ওই ছেলেটা এর আগেও মেয়েদের অনেক খারাপ কিছু করতে চেয়েছিল প্রজেক্টের লোভ দেখিয়ে। সেজন্য এবারও যে তা করবে না তার কোনো গ্যারান্টি নেই। এজন্য ওখান থেকে চলে আসে মিটিং রুমে। ওখানে ইরা তো আকাশকে দেখে অবাক হয়, সাথে ওই ছেলেটাও। এ কি, তুমি এখানে কেন? তার আগে তুমি এই রুম থেকে বের হয়ে আসো, আর তোকে তো আমি দেখে নিব। এইভাবে মেয়েদের জীবন নিয়ে নষ্ট করার পর এবার তোকে পেতে হবে। আকাশ, তুমি কি ওনাকে আগে থেকে চিনো? তা জানতে হবে না। কিন্তু এই প্রজেক্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কোনো কথা বলতে চাই না, যা বলার গাড়িতে বলবে। আর রিয়াজ, তোকে আমি দেখে নিব, তোকে আমি আমেরিকা পৌঁছাতে আর দিব না। আকাশের কথাই ইরা তো অবাক হয়, কেননা রিয়াজ আমেরিকা থেকে বড় পরিবারের ছেলে আর ওদের অনেক ক্ষমতা। অথচ আকাশ ওই রিয়াজকে এরকম কথা বলবে তা তো ইরা কল্পনা করতে পারেনি। ইরা বের হচ্ছে না বলে আকাশ ইরার হাত ধরে টেনে নিয়ে আসে, সাথে গাড়িতে বসিয়ে দেয়। কিন্তু ইরা এখনও অনেক রেগে আছে। এত রেগে আছো কেন? দেখো, আমি যাই করেছি তোমার ভালোর জন্য করেছি। তোর জন্য আমার $1 কোটি প্রজেক্ট মিস হয়ে গিয়েছে। তোর মতো ফকিন্নিকে আমার সাথে আনাটাই ভুল হয়েছে। আমি জানি ভুল করেছি, কিন্তু এতে তোমার সম্মান যে বেঁচে গেল। মানে ঠিক বুঝলাম না। এরপর আকাশ ইরাকে কিছু কথা বলতে থাকে। সবটা শোনার পর ইরা কিছুটা কথা বুঝতে পারে, বাকি কথাগুলো আর পারেনি। কিন্তু তাও চুপ করেছিল। কিন্তু অন্যদিকে রিয়াজ ওর বাবাকে কল দেয়। আব্বু, কোথায় তুমি? কি হয়েছে রিয়াজ? তোকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আমার সাথে আজকে আকাশের দেখা হয়েছে। কি বলছিস তুই? আকাশ ওখানে কি করে? তা তো আমি জানি না। ওর থেকে সাবধানে থাকিস। তার চিন্তা করো না, আমি শুধু ভাবতেছি আকাশ এই দেশে কি করে। ওর তো এখন। তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয়। আসবো আর কি করে? ও তো আমাকে বলে দিয়েছে এই দেশ থেকে আমাকে বের হতে দিবে না। তুই এই ঠিকানায় যা, আমি বাকিটা ব্যবস্থা করতেছি। এইদিকে ওখান থেকে চলে আসে কিছুক্ষণ পরে। এবার বলো তো, ওই ছেলেটাকে তুমি চিনো কি করে? ওকে আমি চিনি কিভাবে তা তোমার না জানলেও চলবে। তুমি শুধু এটা বলো, ওই ছেলের সাথে প্রজেক্ট তৈরি করতে কে বলেছিল? আরে কোম্পানি থেকে যেভাবে সুবিধা হয় সেভাবে তো কিছু একটা করে নিতে হবে। সে না হয় বুঝলাম। আচ্ছা, আমরা তো 2 দিন পরে যাচ্ছি, কিন্তু আমরা যাব কোন দেশে? সেটা তো আমি জানি না, ভাইয়া সেটা এয়ারপোর্টে জানিয়ে দিবে। ও আচ্ছা। এইদিকে অফিসে এসে আকাশ ওর কেবিনে বসে আছে। তখন ওখানে তানু এসে দাঁড়ায়। ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? আমি কি করলাম? আমাকে দেখে দাঁড়িয়ে কেন সালাম দিসনি? আপনি এই কোম্পানির কেউ না, সেজন্য সালাম তো দেওয়া যায়, কিন্তু সম্মান তো কখনোই সম্ভব না। তোর সাহস তো কম না, আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আজকে। এই বলে থাপ্পড় দিবে। এবার আকাশ হাত ধরে ফেলে, সাথে ওদের দুজনকে 2টা থাপ্পড় মারে। এতে ওদের মুখে আঙ্গুলের দাগ পড়ে যায়। এই থাপ্পড়ের কথা যদি মনে থাকে, তাহলে এরপর থেকে আমার পিছনে আর লাগতে আসবে না, বলে দিলাম। এইদিকে আকাশ রুম থেকে যাওয়ার 3 মিনিট পরেই ইরা রুমে আসে। ওদের এরকম দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোদের মুখে এরকম দাগ কেন?
সামান্য পিয়ে আমাদের মেরেছে। ও কেন তোদের মারতে যাবে? তা ওকে জিজ্ঞেস কর। এরপর আকাশকে ডেকে এনে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু আকাশ চুপ করে দাঁড়িয়ে আছে। কেননা নেহা আর তানু অনেক কথাই বানিয়ে বানিয়ে বলেছে আকাশের নামে, যা ইরার কথা শুনে বুঝতে পারে। আকাশ, চুপ করে না থেকে ওদের কাছে ক্ষমা চাও। ওদের মতো মেয়ের কাছে ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ক্ষমা না চাইলে? তোমার যা খুশি করো, আমি তো ওদের কাছে ক্ষমা চাইবো না। তাছাড়া ওরা তোমাকে আমার ব্যাপারে কী কী বলেছে তা তো আমি জানি না, আর নাই জানার ইচ্ছা আছে, সেজন্য চললাম আমি কাজে। তবে একটা কথা, এই নিয়ে যদি আর কোনো কথা বলো, ভালো হবে না, এর ফল বলে দিলাম। এইদিকে ইরা চুপ হয়ে যায়, কিন্তু তানু আর নিহা তো অবাক হয়ে আকাশকে এরকম চুপ হতে থাকায়। একটু পরে, তুই চুপ করে আছিস কেন? তুই ওই ফকিন্নিকে কিছু কেন বললি না? সেটাই তো ইরা, তুই কেন কিছু বললি না, উল্টো চুপ হয়ে গেলি? তা তোদের বলতে বাধ্য নই। তোরা এখন যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে এখন। এদিকে আকাশ ওর কাজে মনোযোগ দেয়। 2 দিন পরে, ইরা আসার পরে যেন শুনতে পাই আমরা। কি শোনার কথা বলছো? ইরার মা কিছু বলতে যাবে, তখনই আবির চলে আসে। মা, আমরা তাহলে এবার বের হচ্ছি। সাবধানে যাবি। তা আকাশকে দেখছি না। ইরা, তুই কি আকাশকে না নিয়ে একা একা নিচে নেমে এলি? আমি কি ওকে কোলে করে নিচে নামাবো নাকি? আশ্চর্য! এই তো আকাশ এসে গেছে। কি রে, তোর এতক্ষণ কেন লাগলো আসতে? আরে আমার কার্ডগুলো খুঁজে পাচ্ছি না। কোন কার্ড? আরে ওই কার্ডগুলো। কথাটা বলার সাথে সাথে ইশারায় কিছু বলতে থাকে, যা আবির একটু লেট করে হলো বুঝতে পেরেছে। একটু পরে ওরা চলে আসে এয়ারপোর্টে। এইদিকে আকাশ সবার থেকে পাসপোর্ট নিয়ে কাউন্টারে আসতে থাকে। অন্যদিকে আবির ভাইয়া, ও চাকরটা কেন আমাদের সাথে যাবে? এখানে চাকর কোথায় দেখলে? আর কাকে তোমরা চাকর বলতেছো? কে আবার? আকাশকে? ও, তো এক প্রকার চাকরের মতোই। তোমাদের ভাগ্য ভালো এটা এয়ারপোর্ট, আর তোমরা দুজন আমার বোনের বান্ধবী। নয়তো এখানেই দুজনকে আমি কয়েকটা থাপ্পড় মেরে দিতাম। কথাটা শুনি নেহা আর তানু অনেক লজ্জিত হলো, যা এরা বুঝতে পেরেছে। এদিকে পাসপোর্টগুলো ওদের হাতে এনে দেয়। তখন ভুল করে আকাশ ওর পাসপোর্টটা নেহার কাছে দিয়ে ফেলে। তারপর ওরা সামনের দিকে যেতে থাকে। এদিকে নেহার কাছে যে আকাশের পাসপোর্ট আছে তা নেহা নিজেও জানতো না। এরপর ওরা প্লেনে উঠে বসে পড়ে। ওরা 5 জনের জন্য আলাদা বেডরুম নিয়েছে, যেখানে ওরা 5 জন ভালোভাবে যেতে পারে। একটু পরে, কি দরকার ছিল এতগুলো ডলার খরচ করে এইরকম রুম নেওয়ার? তাছাড়া আকাশের জন্য কেন নিতে গেলেন? তোমাদের না বলেছি আকাশের ব্যাপারে কোনো কথা না বলার জন্য? ঠিক আছে ভাইয়া। কয়েক ঘন্টা পরে ওরা আমেরিকার এয়ারপোর্টে এসে নামে। ওরা প্লেনের মধ্যেই অনেক প্ল্যান করে নেয়, কোথায় কোথায় যাবে, কি কি করবে, এইগুলো নিয়ে ওরা বের হয়ে যেখানে পাসপোর্ট দেখাতে যাবে, তখন আকাশ দেখে ওর কাছে পাসপোর্ট নেই। এইদিকে নেহা দেখতে পাই ওর কাছে আকাশের পাসপোর্ট, সেজন্য লুকিয়ে ফেলে। সরি স্যার, আপনি একটু সাইডে দাঁড়ান। আকাশ সাইডে দাঁড়ায়। এইদিকে বাকিরা পাসপোর্ট দেখিয়ে গেট পার করে নেয়। তখনই আবির আসে আকাশের সাথে কথা বলার জন্য। কি হয়েছে আকাশ? আমি পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় রেখেছিস তুই যে খুঁজে পাচ্ছিস না? সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে নিহা তানু ওরা ওই পাসপোর্ট ওর ব্যাপারে কথা বলতে থাকে। সবটা শেষ হওয়ার পরে, তুই চিন্তা করিস না, আমি একটা কল দেই, তাহলে দেখবি সব সমাধান হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি কর। অফিসার এদিকে আসুন। জি বলুন, আপনার পাসপোর্ট খুঁজে পেয়েছেন তো? খুঁজে তো পাচ্ছি না। তাহলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। আচ্ছা, আমি কি কল দিতে পারি? দিতে পারেন। এরপর আকাশ ওই দেশের অ্যাম্বাসিতে কল দেয়। তারপর নিজের পরিচয় দিলে ওখান থেকে সরাসরি অফিসারকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় যেন আকাশকে ছেড়ে দিয়ে সম্মানের সাথে ওখান থেকে যেতে দেওয়া হয়। তারপর অফিসার তাই করলো। এতে ইরা আর তানু সাথে নিহত আরও অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু আবির প্রথমত অবাক না হলেও পরে একটু অবাক হয়, কেননা আকাশে যে এরকম কোনো ক্ষমতা থাকতে পারে তা আবির জানতো না। এইদিকে ওদের অবাক হওয়া ছাড়া আরও কোনো কিছু করারও নেই।
তবে আপনারাও একটু অবাক হয়েছেন, সেজন্য চিন্তা করবেন না, আপনারা আরও বেশি অবাক হতে থাকবেন যত বেশি আপনারা গল্পটা সামনের দিকে পড়তে থাকবেন। চলুন গল্পের কাহিনীতে ফিরে যাই। ওখান থেকে বের হয়ে ওরা একটা হোটেলে আসে, যদিও আকাশ তখন ছিল না, কেননা গাড়ি পার্ক করতে গিয়েছিল আকাশ। সে সময় ওরা আসে, ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। দেখুন কোনো ভালো রুম পাওয়া যায় কি না। দেখুন, এখন ভালো কোনো রুম নেই থাকার মতো, যতগুলো আছে সবগুলো বুক করা। দেখুন, আমরা অন্য দেশ থেকে এসেছি, একটু চেষ্টা করে দেখুন। সরি ম্যাডাম, রুম খালি নেই। এইদিকে ওরা যতই কথা বলতে থাকে কোনো কাজ হচ্ছে না, কেননা ভালো কোনো রুম ফাঁকা নেই বলে ম্যানেজার জানিয়ে দেয়। তখনই ওখানে আকাশ চলে আসে। আকাশকে দেখে ম্যানেজার তো অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে ওরা তো ম্যানেজারের সাথে কথা বলতে থাকে, কিন্তু ম্যানেজার তো আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু বলছেন না কেন? এত নামি দামি হোটেলে আপনাদের অথচ ভালো কোনো রুম খালি নেই, এটা কেমন কথা? দেখুন যত ডলার লাগে দিব আমরা, তা ভালো দেখে রুম দিন আমাদের। তখনই ম্যানেজার সবাইকে চমকে দিয়ে আকাশের কাছে আসে। স্যার, আপনি এখানে? এখানে আমাকে স্যার বলতে হবে না, এক কথায় তুমি আমাকে চিনো না, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। এরপর ওদের কাছে চলে আসে ম্যানেজার, এসে ওদের সাথে কথা বলতে থাকে। তখন আকাশ আবিরের পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে আবির? আরে আমরা ভালো কোনো রুম পাচ্ছি না, কি করি বল তো। কয়টা রুম নিবি? বড় দেখে 3টা রুম নিব। 3টা রুম কেন? একটা আমি, আরেকটা তোমরা 2জন। আমি যদি বাকি রুমটায় থাকি তাহলে আকাশ কোথায় থাকবে? আকাশ তোর সাথে তোর রুমে থাকবে। এই কথাটা শুনে তানু আর নিহাত অবাক হয়ে যায়। এইসব কি বলছেন ভাইয়া? আমি ওদের একই রুমে থাকার জন্য বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমার কথা তো ঠিকই আছে, তাছাড়া এখানে তো রুম নেই, চলো অন্য কোনো হোটেলে যাই। এই বলে ওরা বের হতে যাবে, তখন ম্যানেজার বলে, আপনারা কি ওনার সাথে এসেছেন? হুম, কেন? আপনি ওকে চিনেন নাকি? আপনারা যদি ওনার পরিচিত হন তাহলে আপনাদের রুম দিতে আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া আমি আপনাদের এখানকার সবচেয়ে দামি রুমগুলোই দিব। কিন্তু একটু আগেই তো বললেন আপনার এখানে রুম খালি নেই। তখন তো জানতাম না আপনারা ওনার সাথে এসেছেন। আমি ওয়েটারকে বলে দিচ্ছি আপনাদের রুমে নিয়ে যাওয়ার জন্য। তা ফর্ম তো পূরণ করতে দিবেন? যেখানে উনি আছে সেখানে আপনাদের কোনো কিছু দিতে হবে না। আপনাদের লাগেজগুলো রেখে যান, আমি 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। টেলিফোন লাইনের পাশেই নাম্বার আছে, সেখান থেকে আপনারা খাবার থেকে শুরু করে যা যা লাগবে সেসব অনুযায়ী নাম্বারে কল দিয়ে অর্ডার করলেই হবে। ধন্যবাদ ম্যানেজার সাহেব। ধন্যবাদ আমাকে না, ওনাকে দিন। উনি না থাকলে এইসবের কিছুই আপনারা পেতেন না। ওরা তো রুমের দিকে যেতে থাকে, সাথে সাথে এই নিয়ে কথা বলতে থাকে। এদিকে ইরা তো বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে, সাথে কি যেন ভাবতে থাকে। কি ভাবছেন এত? ভাবতেছি আগে এখানে কাজ করছো কিনা। কাজ কেন করব? কাজ যদি নাই করে থাকো তাহলে এখানকার ম্যানেজার চিনলো কি করে? সবটা এখন জানতে হবে না, আগে রুমে এসে ফ্রেশ হই। এরপর ওরা রুমে এসে ফ্রেশ হয়। এদিকে তানু আর নিহা বসে আছে। তখনই নিহা চল, আমরা ইরার কাছে যাই, ইরাকে নিয়ে একটু বের হই। যে একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কি কথা বল? আকাশ আর ইরা একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না তোর কাছে? তা তো লাগছে, কিন্তু কি করি বলতো? ইরার সাথে যখন বের হব তখন না হয় জিজ্ঞেস করে নেব। তাহলে আর বসে আছি কেন? চল তাহলে। এরপর ওরা ইরার রুমে আসে। এসে দেখে আকাশ বারান্দায় থাকা সোফায় বসে আছে, আর ইরা রুমের মধ্যে শুয়ে আছে। সেজন্য ওদের দেখে, ইরা চল আমরা বের হই। বের হবি মানে? এই জায়গায় কোনো কিছু কি চিনিস তোরা যে বের হবি? তাছাড়া এখানে ট্যাক্সি ভাড়া করবি, সে ডলার থেকে শুরু করে কিভাবে কথা বলতে হবে তা তো জানিস না। কথাটা তো ঠিক বলেছিস। তাহলে তোর ভাইয়াকে বল আমরা ঘুরতে যাব, তার ব্যবস্থা করার জন্য। তার আগে তুই বল,
তুই ওই ফকিন্নির সঙ্গে একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না দেখতে? আমার থেকেও তো খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছুই তো করার নেই। আচ্ছা এখন রেডি হয়ে নে, আমরা নিচে থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চল তাহলে। এইদিকে ওরা নিচে তো নামে, কিন্তু কোনোভাবেই ওরা বুঝে উঠতে পারছে না কোথায় যাবে, কি করবে। কেননা ওরা কথা যে বলবে সেটাও ওরা পাচ্ছে না, কেননা ভাষা ওদের জানা নেই সেজন্য। এখন বের হলি যে, যাব কোথাও? তা তো জানি না। দাঁড়া গুগল ম্যাপ দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সেটাই দেখ তাড়াতাড়ি। তারপর ওরা কোনোভাবে ম্যাপ একটা জায়গায় নাম খুঁজে বের করে, তারপর ট্যাক্সি ড্রাইভারকে দেখায়। উনি বুঝতে পেরে ওদের সেখানে নিয়ে যায়। ওখানে এসে ওরা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ কোথায় তুই? আমি তো রুমে। কিছু হয়েছে কি? চল আমরা দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু যাবি কোথায়? তোর তো চেনা জানা অনেক জায়গা আছে, তার মধ্যে কোথাও নিয়ে চল। ঠিক আছে, চল তাহলে। আমি গাড়ির ব্যবস্থা করতেছি। তা কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে। ততক্ষণে আমরা রেডি হয়ে নেই। ঠিক আছে তাই করি। এইদিকে ওরা রেডি হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি চলে আসে। গাড়িটা দেখে আবির তো অবাক হয়ে তাকিয়ে থাকে। কিরে এত বড় গাড়ি, আর দাম তো মনে হচ্ছে অনেক বেশি। তা তো হবেই। কোথায় পেলি গাড়িগুলো? এইসব গাড়ি কি রাস্তায় পড়ে থাকে নাকি? তাহলে বল কোথায় পেলি? গাড়ি যে তোর না সেটা আমি জানি, কারণ এতটা বড়লোক তুই না যে এই গাড়িগুলো তোর হবে। তুই এখনো অনেক কিছুই জানিস না আমার ব্যাপারে, সেজন্য এইগুলো বলছিস। তবে চিন্তা করিস না, সিজন 2 এর মধ্যে তুই আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবি। শুধু কি আমি জানতে পারবো নাকি বাকিরাও? যতজন লোকে এই গল্পে পড়বে ততজন লোকেই আমার পরিচয় আস্তে আস্তে জানতে পারবে। আচ্ছা সেসব বাদ দিয়ে এখন যেখানে যাওয়ার চল। চল তাহলে। এইদিকে ওরা দুজন চলে আসে পার্কে। এইদিকে ওরা ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে যাবে, সিকিউরিটি গাড়ি আটকাতে যাবে। কিন্তু ওরা যখনই গাড়িটার নাম্বার প্লেটের দিকে তাকায় তখনই অবাক হয়, আর সাথে সাথেই ওরা গেট খুলে দেয়। ওরা ভিতরে তো আসে। এইদিকে ওরা গাড়ি থেকে নামা মাত্রই সামনে তাকিয়ে দেখে ইরা আর তানু সাথে নিহা ওরা দাঁড়িয়ে আছে, আর সাথে অবাক হয়ে যায়। এই ফকিন্নির কাছে এত দামি গাড়ি? আর এই গাড়িটা হয়তো আবির ভাইয়া ম্যানেজ করেছে। হতেও পারে, কেননা ওর মতো ফকিরের কাছে এত দামি গাড়ি থাকার প্রশ্নই ওঠে না। তোরা কি চুপ করবি? আগে ভাইয়ের কাছে চল। ওরা ওর ভাইয়ের কাছে আসে। কি ব্যাপার ভাইয়া, তোমরা এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, তোরা এখানে কেন? আমি তো ওদের নিয়ে এসেছি ঘুরতে, কিন্তু তোমরাও দেখি একইভাবে এখানে এসেছো। আমি তো কিছুই চিনি না জানি না, আকাশ এখানে সবই চিনে, সেই জন্য আমাদের কোনো সুবিধা আর হয়নি। তোমরা যখন এসে গেছো তখন চলো একসাথে বসে আড্ডা দেই। হ্যাঁ চল তাহলে। ওরা যেই সামনে যেতে চাইবে তখনই সিকিউরিটি বলে, স্যার একা একা আপনাকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। চিন্তা করো না, আমার কিছুই হবে না। তোমরা বরং এখানে অপেক্ষা করো। এইদিকে বাকিরা বুঝতে পারছে না কোনো কিছু, সেজন্য ওরা দাঁড়িয়ে আছে। এইদিকে ওরা একে একে আড্ডা দিতে থাকে। অন্যদিকে রিয়াজ কোথায় তুই? এই তো আব্বু, আমি এখানে। কি হয়েছে, এত জোরে ডাকছো কেন? খবর পেয়েছি আকাশ আমেরিকায় ফিরে এসেছে। তাতে তোমাদের কি? আমাদের কি মানে? ওকে যদি একবার মেরে ফেলতে পারি তাহলে আমাদের কি কি লাভ হবে তা কি ভুলে গেছিস? আর তুমি কি ভুলে গেছো ওর চারপাশে যাওয়াটা কতটা রিস্ক হয়ে যাবে? কিন্তু আমাদের তো চান্স নিতেই হবে। ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে পড়তেছি। এইদিকে রিয়াজ 30 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে আর আকাশের উপর হামলা করতে থাকে। এই খবরটা ওই দেশের সরকার জেনে যায়। ওরা এই খবরটা পাওয়া মাত্রই 50 জন কমান্ডো পাঠিয়ে দেয় ওই পার্কে। এইদিকে 10 মিনিটের মধ্যে ওখানে কমান্ডো চলে আসে, এসে বাকিদের উপর গুলি চালাতে থাকে। কিছু কিছু কমান্ডো তো আকাশকে ঘিরে দাঁড়ায়, যেন ওর শরীরে একটা আঁচড়ও না লাগে, এইরকমভাবে দাঁড়ায়। তা দেখে তো ওরা আশ্চর্য হয়ে যায়। স্যার আপনি চিন্তা করবেন না, আপনি এদিকে বসুন, আমরা বাকিটা দেখতেছি।
এইদিকে রিয়াজ অনেক আগে পালিয়ে যায়। এইদিকে ইরা, তানু, নিহা আর আবির ওরা আকাশের পাশে এসে দাঁড়ায়। আর কিছুক্ষণ পরে আকাশের শরীরে একটা গুলি লাগে। গুলি লাগার পরে কী কাহিনী হয়েছে তা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পারবেন, সাথে আকাশের সম্পর্কেও। সেজন্য পুরো গল্পটাও বুঝতে হলে সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।